আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস ভয়ানক যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের জন্য সুসংবাদ। আগামী 2023 সালের মধ্যে গোটা ইউরোপকে বিজয় করবে মুসলিমরা। সদ্য প্রকাশিত একটি জরিপ অনুসারে 2023 সালের মধ্যেই গোটা ইউরোপে বিজয় হবে মুসলিমদের। সাম্প্রতিক মাসগুলোতে বিখ্যাত ফরাসি জ্যোতিষীবিদ তিনি এমনই ভবিষ্যৎবাণী করেছেন। মুসলিমদের শক্তিমত্তা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে 2043 সালের মধ্যেই গোটা বিশ্ব যে মুসলিমরা বিজয় করবে, এ নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ কারোই নেই। দর্শক, এটি নিঃসন্দেহে মুসলিমদের জন্য একটি অত্যন্ত সুসংবাদ। এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই বিষয়টি নিয়ে আজকের সংবাদ জুড়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানিয়ে দিব, যে কোনো মূল্যেই রাশিয়া নিজেকে রক্ষা করতে প্রস্তুত, মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে ইসরায়েল 60 বারেরও বেশি যুদ্ধ চুক্তিকে লঙ্ঘন করেছে, হিজবুল্লাহ চাঞ্চল্যকর হুঁশিয়ারি। জানিয়ে দিব, লেবাননের সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল, তীব্র নিন্দা জানালো ইরান। আরো জানিয়ে দিব, ভারতের আধা সামরিক বাহিনীতে বাড়ছে আত্মহত্যা ও চাকরি ছাড়ার হার। চরম বিপদে মোদী সরকার। ভারতের আধা সামরিক বাহিনী থেকে আত্মহত্যা এবং চাকরি ছেড়ে পালিয়ে যাচ্ছে সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। নস্ট্রাদামুসের কথাই ফের শোনা গেল বাবা ভাঙ্গের মুখে। ভবিষ্যৎবাণী প্রকাশিত হয়েছে, সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে সেই বহুল অনাকাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বযুদ্ধটি। দর্শক, ইতিমধ্যেই বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব, যেখানে গোটা বিশ্বই উত্তাল। পৃথিবীর কোনায় কোনায় চলছে যুদ্ধ। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের পরাশক্তিগুলো তারা যেন নিজেদেরকে প্রস্তুত করেই রেখেছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ যে সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গেই হবে, এ বিষয় নিয়ে আর কোনো সন্দেহই নেই। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই গোটা পৃথিবী যে আরো একবার ধ্বংস হয়ে যাবে, কথাটি বলাই বাহুল্য। এমনকি ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর সকল প্রাণীকুল। এমন একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ আমাদের কারোই কাম্য নয়। এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তবে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের দেওয়া সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন। 2043 সালেই গোটা ইউরোপ বিজয় করবে মুসলিমরা। বিশ্বের সব প্রান্তে এখন যুদ্ধের দামামা। মানব সভ্যতা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে, এ নিয়ে চর্চার অন্ত নেই জ্যোতির্বিজ্ঞানীদের। সাম্প্রতিক মাসগুলোতে প্রয়াত বিখ্যাত জ্যোতিষীবিদ নস্ট্রাডামুস ও বুলগেরিয়ার জ্যোতিষী ভাঙ্গেলিয়া পদেভা গুচ্ছেতরভা বাবা ভাঙ্গার করা ভবিষ্যৎবাণী ফের আলোচনার কেন্দ্রে এসেছে। মানব সৃষ্ট সংঘাত ও ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়েই 2024 সাল অতিক্রম করতে চলেছে। আসছে নতুন বছর 2025 সাল। বাবা ভাঙ্গার বলেছিলেন, 2025 সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো আছেই, এছাড়াও আরো অন্য দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাঁধবে। সন্ত্রাসাদামসের ভবিষ্যৎবাণী হচ্ছে, ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীনকালের মতো আবারও প্লেগ ছড়িয়ে পড়বে, অনেক মানুষই মারা যাবেন। এই জ্যোতিষীর মতে 2025 সাল থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ 2023 সাল, গোটা ইউরোপকে বিজয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছরই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপর 2076 সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। ব্রাজিলের আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ভবিষ্যৎবাণীও করেছেন তারা। এছাড়াও নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। বাবা বঙ্গ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে অনেকগুলি নির্ভুলতার জন্য সকলের মনোযোগ আকর্ষণ করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভাঙ্গা এই বিশ্বযুদ্ধের সময় ধ্বংসযোগ্য এবং বিপুল প্রাণহানির পূর্বাভাস দিয়েছিলেন। চেরনোবিল বিপর্যয় 1986 সালে ভাঙ্গা চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিলেন, যা তার সফল ভবিষ্যৎবাণীর একটি। স্টালিনের মৃত্যু, ভাঙ্গা সঠিকভাবে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন, যা সত্য হয়েছিল। কুস্কো সাবমেরিন বিপর্যয় 2000 সালে তিনি রাশিয়ান সাবমেরিন ডুবে যাওয়ার আগে কুরস্কের সাথে জড়িত একটি ট্র্যাজেডির কথা উল্লেখ করেছিলেন, যা পরবর্তীতে অনেকেই ব্যাখ্যা করেছিলেন।
যে কোনো মূল্যে রাশিয়া নিজেকে রক্ষা করতে প্রস্তুত মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কালসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পাশ্চাত্যের মিত্রদেরকে সাম্প্রতিক ইউক্রেনে আঘাত হানা ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ধাবিত হতে পারে। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব ধরনের উপায়কে অবলম্বন করবে। 3 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া 2 সপ্তাহ আগে দিনীপ্রতি ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল। ইউক্রেনের জন্য আমেরিকার এসিএমএস অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এই পদক্ষেপ গ্রহণ করে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার হাইপারসনিক ব্যবহারকে গোলামি হিসেবে উল্লেখ করেছেন। ওই সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করেন যে আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে। ইউক্রেনের সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকেই দায়ী করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে বদ্ধপরিকর। যদিও কোন প্রতিক্রিয়া তার শেষ হবে সে বিষয়ে ল্যাভরভ এখনো পর্যন্ত কিছু বলেনি, তার সাক্ষাৎকারে উল্লেখও করেনি। ইসরায়েল 60বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে হিজবুল্লাহ প্রধানের মন্তব্য। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল এ পর্যন্ত মোট 60বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। বক্তৃতার শুরুতে শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ ও অবিচলতার ফলাফল। তিনি বলেছেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। কাসেম আরো বলেছেন, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পুনর্নির্মাণের দিকে এগোচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে 1 বছরের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী। বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধের রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় 2টি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত 11 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। তার জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফ এর এমন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবাননে বেসামরিক, সামরিক এবং সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে যে কোনো হামলা চালাবে না। লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ। এদিকে লেবাননের পরিস্থিতি কিছুটা শান্ত হলে সিরিয়ায় সেটা অবনতি হচ্ছে। গত কয়েকদিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করছে বিদ্রোহীরা। আর আসাদ সরকারের বড় সমর্থক ছিল হিজবুল্লাহ। সিরিয়া ইস্যুতে আসাদের পাশে থাকার বার্তা দিয়েছে শেখ নাইম কাসেম।